গোপালপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে অর্জুন নিজের স্ত্রী চন্দা আর বাচ্চার সাথে থাকত। সে গ্রামে গ্রামে নিজের মাথায় ঝুড়ি বিক্রি করার কাজ করত। সেই গ্রামেই অর্জুনের ভাই বিক্রমও থাকত, যে গ্রামে ছাতা বিক্রি করার কাজ করত। অর্জুনের কাজ ঠিকঠাক চলছিলই না, যার কারণে তার আর্থিক সমস্যা হচ্ছিল। ওগো শোনো না, বাড়ির খাবার তো পুরোপুরি শেষ হয়ে গেছে। খাবারের জন্য দুবেলার রুটিও হবে না। কতদিন এইভাবে চলবে বলো? আমি পুরো চেষ্টা করছি তো, কিন্তু আজকালকার মানুষেরা শুধু প্লাস্টিকের জিনিসপত্রই চাইছে তো। আরে আমার জিনিসপত্র কেউ কিনতেই চাইছে না, দূর দূর। তুমি তোমার দাদার কাছে সাহায্য চাইছো না কেন? বাবার যাওয়ার পর সমস্ত জমিন আর ক্ষেত তো উনি নিয়ে নিয়েছেন, আর আজ তো ওনার ছাতার বড় ব্যবসাও চলছে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলো। আমি গিয়ে দাদার সাথে সাহায্যের কথা বলছি তাহলে। অর্জুন বিক্রমের কাছে সাহায্য চাওয়ার জন্য তার বাড়িতে পৌঁছায়। দাদা প্রণাম, কেমন আছো তুমি? আর বৌদি কেমন আছো গো? এই সব ঠিক আছে, তুমি বলো। তা এখানে হঠাৎ করে? আসলে দাদা, একটা খুব সমস্যায় পড়ে গিয়েছি তো, সেই জন্য যদি তুমি কিছু পয়সা দিতে পারো তাহলে খুব ভালো হয় আর কি। আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। দেখো, আমাকেও তো সংসার চালাতে হবে, তোমায় কোনো সাহায্য করতে পারবো না। তুমি এখান থেকে বিদে হও। দাদা দেখো, জমি জায়গায় সবকিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিল বাবা। ওই সবকিছু তো তুমি নিয়ে নিয়েছো আমার থেকে। আরে আমাকে সামান্য হেল্প করতে তোমার এত অসুবিধা? আরে একই কথা তুমি বারবার কেন বলো বলো তো? আর তুমি যাও না, আমি তোমায় কোনো সাহায্য করবো না। এমনি বর্ষাকাল আসতে চলেছে, আর এই মাসেই তো আমার ছাতা আর কেনা বেচা হবে গো। তাই দয়া করে তুমি আমাকে মুক্তি দাও আর এখান থেকে বিদে হও। অর্জুন নিরাশ হয়ে বিক্রমের বাড়ি থেকে বেরিয়ে যায় আর নিজের বাড়ি চলে আসে, যেখানে তার স্ত্রী চন্দা তাকে জিজ্ঞাসা করে, কি হলো গো, তোমাকে এত দুঃখী মনে হচ্ছে যে? আরে বিক্রম দাদা আমাদের সাহায্য করবে না বললো, বুঝলে কিনে? আরে এত পয়সা রয়েছে ওই লোকটার কাছে, তাও নিজের ভাইয়ের জন্য এতটুকু করতে পারি না। কি সর্বনেশে লোক গো। আচ্ছা চলো আমরা অন্য কোনো গ্রামে গিয়ে আমি আমার তৈরি করা জিনিস বিক্রি করব। হয়তো অন্য কোনো লোকজন আমার জিনিস ব্যবহার করতে হতে পারে, তাই না? হ্যাঁ গো, ঠিক আছে। অর্জুন ঝুড়ি নিজের মাথায় রেখে অন্য গ্রামের জন্য বেরিয়ে পড়ে, যে হয়তো সেখানকার লোকেরা তার ঝুড়ি কিনবে। অর্জুন গ্রাম গ্রাম ঘুরে নিজের ঝুড়ি বিক্রি করে। এই ঝুড়ি নিয়ে না, আমার হাতে তৈরি করা ঝুড়ি নিয়ে না। আরে দাদা, এই ঝুড়ি কত দামের? আগে মাত্র 20 টাকা দাম বটে। 20 টাকা? এই ঝুড়ির জন্য 20 টাকা তো অনেক। 10 টাকায় দিলে দিয়ে দাও, নয়তো থাক। ঠিক আছে, নিয়ে নিন। ঠিক আছে ঠিক আছে। অর্জুন ঝুড়ি 10 টাকায় বিক্রি করে দেয় আর নিজের গ্রামে ফিরে চলে আসে। কিছুক্ষণ পরই গ্রামে বৃষ্টি আসা শুরু হয়ে যায়। আজকে মাত্র 2টোই ঝুড়ি বিক্রি হলো গো, তার উপরে এত বর্ষা চলে এলো, এখন কি করি? অর্জুন ঝুড়িগুলোকে নিজের মাথায় একেবারে ছাতার মতো রেখে বাড়ি ফিরছিল। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই ঝুড়ির মধ্যে এক বিন্দু জল পর্যন্ত ভেতরে ঢোকে না গো, বুঝলে বউ? রাস্তায় কিছু কুকুরকে বৃষ্টিতে ভিজতে দেখতে পায়। তখন সে বলে, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বউ আমার মাথায় তো ছাদ আছে, কিন্তু এনার কাছে তো তাও নেই। আমি গিয়ে বরং ওদের জন্য বর্ষা থেকে বাঁচার জন্য কিছু একটা করি। অর্জুন বাড়ি গিয়ে একটা বড় ঝুড়ি বানানো শুরু করে দেয়, আর সে সেই ঝুড়ির ঠিক মাঝখানে একটা লাঠি লাগিয়ে দেয়, যাতে সেটা মাটিতে ঢুকে দাঁড়িয়ে থাকতে পারে। যেই মাত্র ঝুড়ি তৈরি হয়ে যায়, অর্জুন গিয়ে সেই ঝুড়িটাকে ছাতার মতো রাস্তায় পুঁতে দেয়। এবার যখনই বৃষ্টি হবে তখন গ্রামের কুকুরগুলো এই ঝুড়ির তলায় বসে আশ্রয় নিতে পারবে বটে। পরের দিন সকালে গ্রামে খুব জোরে বৃষ্টি হয় আর কুকুররা ঝুড়ির তলায় বসে পড়ে। সেই সময় ওখান থেকে একটা ফল বিক্রি করার লোক নিজের ঠেলা নিয়ে যাচ্ছিল। তক্ষুনি একটা হাওয়া চলে আর তার ছাতা উড়িয়ে নিয়ে যায়। তখন সে ভাবে, এত দামি ছাতি বিক্রি করেছিলাম আমার ঠেলা গাড়ির জন্য, কিন্তু যেই হাওয়া দিল ওই ছাতা হাওয়া হয়ে গেল। আর এখন দেখো এই কুকুরগুলো কি সুন্দর আরাম করে ঝুড়ির তলায় বসে রয়েছে বাবা গো। তার উপরে এই ঝুড়িটা হাওয়ায় ফেলাতেও পারছে না তো। ফলওয়ালা নিজের ঠেলার জন্য ঝুড়ি ছাতাওয়ালাকে গ্রামে খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে সে অর্জুনের বাড়িতে পৌঁছায়। আচ্ছা শোনো দাদা, শোনো,
আচ্ছা, আপনি কি ওই ঝুড়ি টুড়ি তৈরি করেন নাকি গ্রামের কুকুরগুলোর জন্য? হ্যাঁ আগে আমি তো সে, বলুন কি লাগবে আপনার? ঠিক ওই ধরনেরই ছাতা আপনাকে দিয়ে তৈরি করাতে চাই আর কি। সেই জন্য গ্রামের সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি আপনাকে। আরে কদিন পরই বর্ষা চলে আসবে তো, আর আমি চাই না আগের মতন আমার ছাতা আবার হাওয়ায় উড়ে যাক। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি আপনার জন্য একটা ঝুড়ির ছাতা অবশ্যই তৈরি করে দেবো, আপনি চিন্তা করবেন না। অর্জুন সেই ফলওয়ালার জন্য ঝুড়ি ছাতা বানিয়ে দেয় আর তাকে দিয়ে দেয়। তখন অর্জুনের স্ত্রী তাকে বলে, ওগো শোনো না, যেরকম এই গ্রামের প্রত্যেক ঠেলাওয়ালারা তোমার থেকে ছাতা বানাচ্ছে, কেননা তুমি লোকেদের জন্যও সেরকম ছাতা বানিয়ে দাও? বাহ বউ বাহ, একবারে খাঁটি কথা বলেছো বটে, বাহ। অর্জুন ঝুড়ির ছাতা লোকেদের জন্যও বানাতে শুরু করে আর গ্রামবাসীদেরকে কম পয়সায় সেই ছাতা বিক্রি করতে শুরু করে। আর সমস্ত গ্রামবাসীরা অর্জুনকে ঝুড়ি ছাতাওয়ালার নামে জানতে শুরু করে। এবার আমি সব ভালো করে বুঝে গেছি গো। কি গো? শুধু পরিশ্রম করলে আমরা উন্নতি করতে পারবো না বটে, বরং তার সাথে সাথে আমাদেরকে বুদ্ধিটাও খাটাতে হবে কিনা বটে। তুমি একদম ঠিক বলছো। উনি আমাদেরকে এইভাবে বানিয়েছেন যে আমরাও আগে কিছু নতুন বানাই, যেইভাবে তুমি এই ঝুড়ি ছাতাটা বানিয়েছো। আর অন্যদিকে বিক্রম নিজের অফিসে বসেছিল আর নিজের কাজের ছেলে জিগুকে আওয়াজ লাগায়, এই যে যজ্ঞ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ সাহেব, এক্ষুনি আসছি। বলুন কি দরকার ছিল? এই মাসে কত ছাতা বিক্রি করেছো তুমি? সাহেব, এই মাসে তো ছাতার বিক্রি একেবারে কমে গেছে। ওই গুনে গুনে 10টা ছাতাও বিক্রি হয়নি। এটা কি করে হতে পারে? আরে বর্ষাকাল চলে এসেছে আর মাত্র এই কটা ছাতা বিক্রি হয়েছে। কেন আমাদের ছাতা বিক্রি হচ্ছে না কেন যজ্ঞ? সাহেব, ওই যে আপনার ভাই রয়েছে না, ও গ্রামে ঝুড়ির তৈরি করা ছাতা বিক্রি করতে শুরু করে দিল, যে যার ফলে গ্রামের সমস্ত লোকজন ওর ছাতাই তো কিনছে কিনা বটে। তাহলে এই কথা তুমি আমায় কবে বলবে? তুমি কোনো কাজের না যজ্ঞ, সত্যি। বিক্রম অর্জুনের বাড়িতে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে এইসব কি করছে। দাদা, তুমি অনেকদিন পরে তুমি আমার বাড়িতে এসেছো, এই বসো বসো। এই আমি বসতে আসিনি, আমি তোমাকে শুধু এইটুকু কথা বলতে এসেছি, যবে থেকে তুমি এই তোমার ঝুড়ির তৈরি করা ছাতা বিক্রি করতে শুরু করেছো, ধান্দা একেবারে লাটে উঠে গেছে। সেই জন্য দাদা হিসেবে আমি তোমাকে বলছি, এই ব্যবসা তুমি বন্ধ করো, বুঝলে? ওহো, আজকে তাহলে তোমার মনে পড়লো তো যে আমি হলাম তোমার ছোট ভাই বটে। যখন আমার কাছে খাবার জন্য পয়সা ছিল না আর আমি তোমার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম বটে, তখন তো তোমার মনে পড়েনি আমি তোমার ছোট ভাই, ঠিক কিনা? বলছি কিনা? আমি শুধু আপনাকে এই সময় শুধু এইটুকুই কথা বলতে চাইছি যে যদি সেই সময় তুমি আমাকে সাহায্য করতে, তাহলে হয়তো আজকে আমি জানতেই পারতাম না যে আমিও নতুন কিছু করতে পারতাম। আমি তো তোমাকে ভালো করে বোঝাতে চাইলাম, এরপরে যা হবে সেটা কিন্তু আমিও জানি না। বিক্রম নিজের অফিসে চলে যায় আর নিজের কাজের ছেলে জিগুকে ডেকে পাঠায় আর তাকে বলতে শুরু করে, বলো, তোমার কাছে কি কোনো উপায় আছে যাতে আমাদের ছাতা বিক্রি আবার বেশি ভরে হতে পারে? এই সময়ে তো সোজাসুজি ওর থেকে জেতা একেবারে সহজ নয়। সমস্ত গ্রামবাসী ওর তৈরি করা ছাতা খুব পছন্দ করে বটে। তা তুমি ঠিক বলেছো, আমারও তো তাই মনে হচ্ছে। যদি কাউকে মাথা নত করাতে না পারি তাহলে তার নাম খারাপ করতে হবে বটে, তাহলে সে নিজে নিজেই মাথা হিট করবে বটে। তবে একটা কথা মন দিয়ে শোনো, তাহলে আমি তোমাকে যেমনটা বলছি তুমি শুধু তাই করো। যেই মাত্র রাত্রি হয়, যজ্ঞ সেই সমস্ত ছাতা যে গ্রামবাসীরা বাইরে শুকোনোর জন্য রেখে দিয়েছিল সেগুলোকে তুলে নিয়ে চলে যায় আর বিক্রম সেগুলোকে নিজের বাড়ির বাইরে রেখে অপেক্ষা করছিল। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না, আর তুমি শুধু এই কটাই ছাতা পেয়েছো। হ্যাঁ সাহেব, যে কটা পেলাম সে কটা তুলে নিয়ে চলে এলাম। কিন্তু আমরা এই সব কিছু নিয়ে কি করবো বলো তো? এই তুমি শুধু আমার সাথে চলো,
বিক্রম আর জিগু দুজনই অর্জুনের দোকানে পৌঁছায় আর বিক্রম সমস্ত জমা করা ছাতাগুলো তার দোকানের কাছে রেখে দেয়। বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি বাবু। এখন ওর দোকানে আপনি আগুন লাগাতে চলেছেন, তাই না? একদম ঠিক কথা বলেছো ভাই। গ্রামের লোকজনের ছাতা এখানে নিয়ে এসে চলে এসেছি, আর ওর দোকানটাকে আবার জ্বালিয়ে দেব। আর বর্ষাকাল এখন, তাই না? যখন ও নতুন ছাতা তৈরি করবে ততক্ষণ অনেক সময় পার হয়ে যাবে, আর লোকজন আমার কাছ থেকে ছাতা কেনা শুরু করে দেবে। আর এই অর্জুনের নামও একেবারে খারাপ হয়ে যাবে, যে ওর ছাতা কিনলে পরে আমাদের নিজেদের ছাতার কোনো না কোনো গন্ডগোল অবশ্যই হয় বটে। বাহ মালিক, বাহ বাহ বাহ, কি উপায় বের করেছেন মারি, সত্যি। দুজনই এই প্ল্যানটা শুনে খুব খুশি হয়ে যায়। সেই সময় কিছু কুকুর তাদের ওপরে এসে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তাদের আওয়াজ শুনে অর্জুন চলে আসে। দাদা, তুমি এখানে কি করছো দাদা? আরে এসব ছাতাগুলো এখানে কি করছে? এর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে রাখলো। এইসব তোমার দাদা আমাকে করতে বলেছিল কিন্তু। হ্যাঁ, বিক্রম নিজের সমস্ত ভুল মেনে নেয়। তারপর অর্জুন বলে ওঠে, দাদা তোমাকে সাহায্য করার সাহায্য চাওয়া, কিন্তু দুটো শেখার খুব দরকার রয়েছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজকে কুকুরগুলো আমাকে বাঁচিয়ে দিয়েছে, কখনো সময় আমি ওদেরকে বর্ষাকালে বাঁচিয়েছিলাম। যা আপনি করেন তারই ফল আপনি পান, ঠিক কিনা? আমায় ক্ষমা করে দে অর্জুন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি শুধু ছাতা বিক্রি করতে চাইছিলাম আর কি, বারবার। কোনো ব্যাপার না দাদা, কোনো ব্যাপার না। আমি তোমার জন্য ঝুড়ির ছাতা তৈরি করে দেবো, কথা দিলাম, কথা দিলাম। তুমি তোমার দোকানে এগুলো বিক্রি করো, ঠিক আছে? এটা শুনে বিক্রমের চোখে জল চলে আসে। আর পরবর্তীকালে সে সাহায্য চাইতে কখনো লজ্জা পায় না, আর নাই সে সাহায্য করতে কোনো রকম দ্বিধা রাখে।